গিন্নি, আরে ও গিন্নি, সকাল হয়ে গেল তো, আমাকে দুটো খেতে দেবে না? আমি যে কাজে যাব। তা সকালবেলায় কোথায় যাওয়া হয়েছিল শুনি? ঘুম থেকে উঠেই তো সেই যে বের হলে, আর এখন এসে আমাকে খেতে দেওয়ার জন্য তাড়া দিচ্ছ যে। এই যে শীতের আবহাওয়া পড়তে শুরু করেছে, এই সময় সকালবেলায় আমার হাঁটতে যে খুব ভালো লাগে গিন্নি। এখন কি আর হেঁটে বেড়ানোর দিন আছে আমাদের? মেয়েটা বড় হচ্ছে, ওর লেখাপড়ার খরচ, সংসারের খরচ বাড়ছে দিন দিন, সে খেয়াল আছে? সে খেয়াল না থাকলে কি করে চলবে গিন্নি? আমি তো চিন্তা করছি অন্য কিছু নিয়ে। কি নিয়ে এত চিন্তা করছো শুনি? শীত তো পড়ে গেছে, তার উপর আমাদের নিচু গ্রাম, নদী সংলগ্ন, এখানে ভাটি অঞ্চলে যে শীতের প্রকোপ বেশি। আমাদের এই ঘরে কি শীত পোষাবে? প্রতিবারই তো কোনো না কোনোভাবে শীত কেটে যায়, এবারও না হয় কোনোভাবে পুষিয়ে যাবে। না না গিন্নি, এবারের আবহাওয়া বেশি ভালো ঠেকছে না। নদী অঞ্চলগুলোতে এবারে শীতের প্রকোপ বেশি হবে। তুমি কি করে জানলে যে আমাদের নিচু অঞ্চলে এবার শীত বেশি হবে? হাঁটতে হাঁটতে রতনের চায়ের দোকানে গিয়ে বসেছিলাম, সেখানেই টিভিতে খবর দেখলাম। আমার তো ভীষণ চিন্তা হচ্ছে গো। এত চিন্তা করে কি হবে বলো? আমরা তো আর একা থাকি না এখানে, গ্রামে অনেক মানুষ আছে, মোড়ল মশাই আছেন, একটা না একটা উপায় ঠিক হবে। অনেক দেরি হয়ে গেল গিন্নি, তাড়াতাড়ি আমাকে খেতে দাও। দেরি হলে মোড়লবাবু বড্ড মেজাজ দেখান। তুমি বসো, আমি এক্ষুনি খেতে দিচ্ছি। মিনু, ও মিনু, এবার ওঠ মা। সকাল হলো যে, সকাল হলে ঘুম থেকে উঠতেই চাস না। ওদিকে স্কুলে যেতে দেরি হলে স্যার কিন্তু বকা দেবেন। শীত শীত আবহাওয়া মা, এই সকালে ঘুম যেন ভাঙতেই চায় না। তা বললে কি হবে মা? তোকে যে সকালে উঠে স্কুলে যেতে হবে, ছুটির দিনে তুই দেরি করে ঘুম থেকে উঠিস মা। এখন যা, হাত মুখ ধুয়ে বারান্দায় বস, আমি তোকে খেতে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি গিয়ে হাত মুখ ধুয়ে আসছি। হ্যাঁ গো মা, এবারে শীতে আমাকে কিন্তু নতুন সোয়েটার কিনে দিতে হবে। মানুষ খেতে পাচ্ছে না দুবেলা ঠিক মতো, আর মহারানী সোয়েটার নিয়ে পড়ে আছে। এবারে শীতের লক্ষণ বেশি ভালো নয়, কি যে হবে বলা যাচ্ছে না। কেন মা, কি হয়েছে? তোর বাবা সকালে রতনের দোকানের টিভিতে খবর দেখে এসেছে, এবারে নাকি শীতের প্রকোপ তীব্র থেকে তীব্র হবে। তাহলে তো আমার একটা সোয়েটারে হবে না, দুইটা লাগবে মা। শীত বেশি হলে যে আমার শরীর খারাপ করবে মা। সে খেয়াল আছে রে মা আমার, কিন্তু শীত বেশি হলে যে তোর বাবার কাজ হবে না, কাজ বন্ধ হলে যে আমরা না খেতে পেয়ে মরবো। কিছু তো একটা উপায় হবে মা, তুমি এত চিন্তা করো না তো। জানি না বিধাতা ভাগ্যে আমাদের কি কষ্ট লিখে রেখেছেন। ও মা, আমি তাহলে এবার স্কুলে যাই। আচ্ছা মা, সাবধানে যাস, আর স্কুল ছুটি হলেই সোজা বাড়িতে ফিরবি। নদীর ধারে আবার খেলতে বসিস না যেন। আচ্ছা ঠিক আছে মা। এই তোর আসবার সময় হলো মহারাজা। আমি সেই কখন থেকে এসে দাঁড়িয়ে আছি, আর তুই কিনা এখন এলি? আর বলবেন না মোড়ল মশাই, সকালে একটু হাঁটতে বের হয়েছিলাম, সেখানে রতনের দোকানে টিভিতে খবরে দেখলাম এবারে শীত নাকি আমাদের নিচু অঞ্চলে অনেক বেশি হবে, তাই একটু দেরি হয়ে গেল আর কি। বলি, নিচু অঞ্চলে শীত বেশি পড়বে সে না হয় মানলাম, তা তুই খবর দেখে কি মহাকাজটা করে ফেলেছিস সেটা বল দেখি। তুই কি আর সমাধান দিচ্ছিলিস মানুষকে যে তোর দেরি হয়ে গেল আসতে? আসলে খবরটা দেখে না মনটা খারাপ হয়ে গেল, তাই বাড়িতে ফিরে গিন্নিকে খবরটা দিলাম। এইসব নিয়ে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল আর কি। পুরোপুরি শীত নামবার আগে আমি ফসল আমার ঘরে দেখতে চাই। কিভাবে করবি তা আমি জানি না। ফসল যদি ঘরে না ওঠে তবে তোদের কাজ বন্ধ, এই বলে দিলুম আমি। না না মোড়ল মশাই, কাজ বন্ধ করতে হবে না। আমি আজই সব ফসল কেটে রাখবো, কালকে সকালে এসে সেগুলো আপনার বাড়ি নিয়ে যাবার ব্যবস্থা করব। আপনি কিচ্ছু চিন্তা করবেন না। বেশ, এমন হলে তো ভালো, আর না হলে তো বুঝতেই পারছিস কি হতে পারে। আপনি বাড়িতে যান, বিশ্রাম করুন, আমি এখনই আমার কাজ শুরু করে দিচ্ছি। আর হ্যাঁ, আরেকটা কথা ছিল আমার। কি কথা বল দেখি। আমার কাজের টাকা থেকে কিছু টাকা যদি অগ্রিম দিতেন তাহলে আমার খুব উপকার হতো। বাড়িতে মেয়ে বউদের জন্য শীতের পোশাক নিয়ে যেতাম আর কি। হ্যাঁ, শীতের পোশাক? খেতে পাস না ঠিক মতো, এত পোশাকের কথা মাথায় আসে কি করে শুনি?
আমরাও তো মানুষ বলুন, শীত তো আমাদেরও লাগে। এভাবে কেন বলছেন বাবু? বেশি না বকে কাজে হাত লাগা যা। বকে বকে আমার মাথা খাস না এখন। ও বেলায় যাবার পথে টাকা নিয়ে যাস। তাই হবে, তাই হবে। আপনি না থাকলে যে কি হতো আমাদের। ক্ষেতের ফসল যেন তাড়াতাড়ি আমার বাড়িতে যায়। আমি এখন বাড়িতে গেলাম। আচ্ছা বাবু, যান তাহলে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আজকের মধ্যেই সব ফসল কেটে রাখব। মেয়েটাকে কতবার করে বললাম স্কুল শেষ হলে সোজা বাড়িতে ফিরতে। সেই কখন দুপুর হয়ে গেছে, এখনো আসার নাম নেই। ঠিক নদীর ধারে খেলতে বসেছে। আরে জয়া দিদি যে, এই দুপুরবেলায় কোথায় যাচ্ছ গো দিদি? কোথায় আর যাবো গো সুজাতা, মিনুকে বলে দিয়েছিলাম স্কুল শেষ হলে যেন বাড়ি চলে যায়, কিন্তু কে শোনে কার কথা, তার তো পাত্তাই নেই। তোদের ওদিকে গেছে কি মিনু? না তো দিদি, আসার পথে তো সেখান দিয়েই এলাম, কাউকেই তো দেখলাম না ওদিকে। তাহলে মেয়েটা গেল কোথায়? আর পারি না বাপু এই দোষী মেয়েকে নিয়ে আমি। চিন্তা করো না জয়া দিদি, মিনু ঠিক নদীর পাড়ে ছেলে মেয়েদের সাথে খেলতে বসেছে, গিয়ে দেখো। কত দিক আর সামলাবো একা হাতে বল দেখি, তার উপর এই মেয়ের দোষীপনা। আবার সকালে তোর দাদা এক খবর দিয়ে গেল, চিন্তায় আমার মাথা আর কাজ করছে না। কি খবর দিদি, কি হয়েছে? তোর দাদা সকালে রতনের দোকানে টিভিতে খবর দেখে এসেছে, এবারে নাকি আমাদের নিচু অঞ্চলের গ্রামগুলোতে শীত বেশি পড়বে, শীতের প্রকোপ নাকি এবার খুব বেশি হবে। সে কি বলছো তুমি দিদি? এমনিতেই নিচু এলাকা, তার উপর নদীর পাড়ের গ্রাম, শীতে মরো মরো অবস্থা হয় আমাদের, তার উপর এবার শীতের প্রকোপ বেশি হলে এবার তো গ্রাম ছেড়ে পালাতে হবে। কি যে করব বুঝতে পারছি না রে সুজাতা। আমাদের ঘরটা কাঁচা, আর ওই কাঁচা ঘরে শীত মানানো বড্ড মুশকিল। মেয়েটার ভালো সোয়েটার নেই, একটু ঠান্ডা লাগলেই ওর জ্বর উঠে যায়। এত চিন্তা করো না গো জয়াদি, দেখবে বিধাতা ঠিক একটা উপায় করে দেবে আমাদের। আচ্ছা জয়াদি, আমি এখন যাই তাহলে, নদীতে স্নান সেরে এসে একটু বিশ্রাম নেব। নদীর দিকে তো আমিও যাব, চল তাহলে দুজনে একসাথেই যাই। হ্যাঁ তাই চলো তাহলে। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? তুমি কখন এলে গো? আমাকে ডাকবে না একবার? এসে এইভাবে দাঁড়িয়ে আছো যে? আরে তোমার তো ঘুম কাতুরে স্বভাব। আমি সেই কখন থেকে এসে ডেকে ডেকে সারা হয়ে যাচ্ছি, আর তুমি কিনা এখন এসে বলছো আমাকে দাঁড়িয়ে আছি কেন? দুপুরে খেয়ে বাড়ির সব কাজ সেরে একটু শুয়েছিলাম, কখন যে চোখটা লেগে এলো আমি টের পাইনি গো। এই নাও, কিছু বাজার করে নিয়ে এলাম, রাতের জন্য রান্না করো কেমন? তা বিজয় কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। কোথায় আবার, পাশের গ্রাম ভাটের চড়ে গেছে খেলা করতে। কত করে বারণ করলাম, তা সে কি শোনে আমার কথা? আচ্ছা সে যাক, এখনই তো খেলাধুলার বয়স। আমাদের মতো সংসারের হাল ধরবে যখন, তখন তো আর এসবের সময় থাকবে না। শুনলাম এবারের নাকি শীত অনেক বেশি হবে, শীতের প্রকোপ বাড়লে তো নিচু গ্রামের মানুষগুলো সব শীতে মারা যাবে গো। আমিও বাজার থেকে তাই শুনে এলাম, সবার মুখে ওই একই কথা। শীতে নাকি নিচু গ্রামগুলোতে অনেক খারাপ অবস্থা হবে। এমনিতেই নদীর পাশের অঞ্চল, তার উপর আবার শীত বেশি পড়লে মানুষ বাঁচবে কি করে? আমার বড্ড ভয় হচ্ছে গো, আবহাওয়া ভালো ঠেকছে না। যখন তখন বৃষ্টি শুরু হবে বলে মনে হচ্ছে, বৃষ্টি বেশি হলে তো শীত বেশি পড়বে। তুমি শীত নিয়ে পড়ে আছো গিন্নি। বৃষ্টি বেশি হলে আমাদের তো সমস্যা নেই, উঁচু গ্রাম, পানি আটকাবে না। কিন্তু নিচু গ্রামে যে পানি আটকাবে, বন্যার সৃষ্টি হবে। একে তো শীত, তার ওপর আবার বন্যা হলে তো মানুষের দুর্দশা শেষ থাকবে না। তোমার বন্ধু শিবুর বাড়ি তো ওই নিচু গ্রামে, তাদের কি হবে গো? সে এক ব্যবস্থা হবে। ওখানে সমস্যা হলে আমরা গিয়ে না হয় সাহায্য করে আসবো ওদের। আচ্ছা গিন্নি, তুমি বরং রাতের জন্য রান্না চাপাও, আমি নদীর ধারে গিয়ে দেখি বিজয় ফিরছে কিনা। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, আমি এক্ষুনি রান্না বসিয়ে দিচ্ছি। হারান দাদা, আরে ও হারান দাদা, এত তাড়াতাড়ি হেঁটে যাচ্ছ যে? দাঁড়াও দাঁড়াও, আমি বাড়ি যাব। আয় বাপু আয়, তাড়াতাড়ি আয়। আজকে শরীরটা ভালো লাগছে না, তার উপর আবার আবহাওয়া বেশি ভালো ঠেকছে না রে শিবু। হ্যাঁ দাদা, আজকে আবহাওয়া কেমন থম মেরে আছে, মনে হচ্ছে মুষলধারে বৃষ্টি হবে। তার উপর সকালে রতনের দোকানে খবর দেখে এলাম, নিচু গ্রামে নাকি এবারে শীতের প্রকোপ বেশি হবে।
নদীতে গিয়েই আমি তা আঁচ করেছিলাম আজকে। শীত যে বেশি পড়বে সেটা আজ নদীর আবহাওয়াই বলে দিচ্ছে। তার উপর বৃষ্টি হলে পানি আটকাবে আমাদের গ্রামে। নদীতে জোয়ার এলে যে তাহলে গ্রাম ভেসে চলে যাবে। কি করতে হবে তাহলে? সবাই কি গ্রাম ছেড়ে চলে যাব আমরা? বাপ দাদার পৈতৃক ভিটে ছেড়ে আর কোথায় যাব বল? বাঁচলে এখানেই বাঁচবো, মরলে এখানেই মরব। তাহলে এখন আমাদের নিচু গ্রামকে রক্ষা করবার উপায় কি দাদা? উপায় একটা আছে, তবে তার জন্য আমাদের মোড়লের কাছে যেতে হবে যে একবার। কি উপায় হারান্দা? আর মোড়লের কাছেই বা যেতে হবে কেন? মোড়ল মশাই হলেন গিয়ে আমাদের নিচু গ্রাম আর পাশের উঁচু গ্রাম, দুই গ্রামেরই প্রধান। তা উনি যদি নদীর ধারের গ্রাম রক্ষায় একটা বাঁধ দিয়ে দেন, তাহলে আর কোনো পানি আসবে না, আর শীতের প্রকোপও কম হবে। তাহলে কালকে সকালেই চলো, আমরা মোড়লের বাড়িতে যাব। হ্যাঁ, তাই যাব রে। যেভাবেই হোক আমাদের এই ভাটের চর গ্রামকে শীতের প্রকোপ থেকে বাঁচাতে হবে। আচ্ছা দাদা, আমি এখন তাহলে যাই। হ্যাঁ, কালকে সকালে আমরা মোড়লের বাড়িতে যাব কথা বলতে। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। আমিও বাড়ির দিকে যাই তাহলে। বাবা, তুমি এসেছো? মা সেই কখন থেকে তোমার জন্য বসে থেকে রান্না করতে গেল একটু আগে। হ্যাঁ রে মা, আর বলিস না। আসবার পথে হারান মাঝির সাথে দেখা হয়েছিল। কথাবার্তা বলতে বলতে একটু দেরি হয়ে গেল। কি গো, তুমি আজ ফিরতে এত দেরি করলে যে? আমি সেই কখন থেকে পথের দিকে চেয়ে বসে আছি। এখন ভাত বসালাম, ভাবলাম ভাতটা রেঁধে রাখি। তুমি বাজার নিয়ে এলে তরকারি রান্না করব। এই নাও গিন্নি, কিছু বাজার আর তার সাথে কিছু শুকনো খাবার আছে। আর হ্যাঁ, কালকে আমি তোমাদের দুজনের জন্য গরম কাপড় এনে দেবো টাকা পেলে, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি যাও রান্না করো, আমি মিনুর কাছে বসছি। হ্যাঁ রে মা, আজকে শীতটা মনে হচ্ছে একটু বেশি পড়ছে। তোর কি অনেক শীত লাগছে মা? কই না তো বাবা, আমার তো তেমন শীত লাগছে না। একটু আগে আমি রান্নাঘরে উনানের ধারে বসেছিলাম, তাই শীত তেমন টের পাচ্ছি না। আমি কালকে তোকে আর তোর মাকে শীতের জামা এনে দেবো মা। এবার শীতের তাণ্ডব যে বড়ই ভয়ঙ্কর হতে চলেছে। কেন বাবা, এবার কি অনেক শীত পড়বে? হ্যাঁ রে মা, আমাদের নিচু গ্রাম, জোয়ার এলে যে শীতের প্রকোপ আরও বেড়ে যাবে। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, বাড়িতে আছেন নাকি? কে? কে এলো আবার এত সকালে? কে ডাকে আমায়? আগে আমরা বাবু, আমরা ডেকেছি আপনাকে। কি ব্যাপার শিবু, তুই হারানের সাথে এত সকালে এসেছিস যে? কিছু বলবি নাকি? হ্যাঁ বাবু, আপনি হলেন গিয়ে আমাদের আর পাশের গ্রামের একমাত্র মোড়ল। আমাদের বিপদ আপদ, সুবিধে অসুবিধে সব তো আপনাকেই বলবো আমরা। আরে যেটা শুধালাম তার উত্তর দে দেখি। রাজ্যের খবর না বলে কি হয়েছে সেটা বল। আসলে বাবু, এবার তো শীতের প্রকোপ বেশি হবে নিচু গ্রামে। তার উপর নদীতে জোয়ার আসবার সম্ভাবনা আছে। আজকের আবহাওয়াটা দেখেছেন? কেমন থম মেরে আছে সব। যদি এর মধ্যে আবার বৃষ্টি আসে, তাহলে উঁচু গ্রামের জল এসে সব নিচু গ্রামে জমা হবে। সবার ফসল বাড়িঘর নষ্ট হবে বাবু। তা আমি কি করতে পারি বল এখন? আগে আমরা বলছিলাম কি, আপনি কিছু লোক নিয়ে যদি নদীর পাড়ের বাঁধটা মেরামত করে দিতেন, আর উঁচু গ্রামের জল যদি আমাদের নিচু গ্রামে না এসে সোজা নদীতে চলে যাবে সেই ব্যবস্থা করে দিতেন, তবে সবাই রক্ষা পেত। শখ কত! মোড়ল হয়েছি বলে কি তোদের কথা শুনে চলতে হবে নাকি আমাকে? আমি এত কিছু করতে পারবো না। এখন যা, তোরা বিদেয় হ। কিন্তু বাবু, এটা ভেবেছেন কি আপনার মাঠে ফসল বেশি, সুতরাং লোকসানটা কিন্তু আপনারই বেশি হবে। আমার লাভ লোকসানের হিসেব তোকে করতে বলিনি। এখন ভালোই ভালোই কেটে পড় যা। যেভাবে বৃষ্টি হচ্ছে গিন্নি, মনে হচ্ছে শীতের সাথে সাথে এবার বন্যাও হতে পারে। তাই তো দেখছি, একে তো নিচু গ্রামে শীতের প্রকোপ, তার উপরে এইভাবে বৃষ্টি হলে তো উঁচু গ্রামের জল সব এসে নিচু গ্রামে জমা হবে। মোড়লের কাছে গিয়েছিলাম আমি আর হারান দাদা সাহায্যের জন্য। সে তো আমাদের কোনো কথাই শুনল না, উল্টে আমাদের কথা শুনিয়ে দিল। আরে বিমল, তুই এই অসময়ে আর সবাই একসাথে এসেছিস, কি ব্যাপার?
আপনাদের এই দুঃখের দিনে কি করে ঘরে বসে থাকি দাদা, তাই আমরা সবাই চলে এলাম, সাথে করে শুকনা খাবার আর প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে এলাম। কিরে এখনো হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, উঁচু গ্রামের সব জল এদিকে এলো বলে। আরে চল চল, সবাই কাজে লেগে পড়ি। আর জল যেন সোজা নদীতে যায় সেই ব্যবস্থা করতে হবে, চল। হ্যাঁ হ্যাঁ, তাই চল। আর একদণ্ড বসে থাকবার জো নেই, দেরি হয়ে গেলে সবাই শীতে আর বন্যায় মারা পড়বে। সে কি শিবু, আমাদের ফেলেই তোরা চলে যাবি নাকি? আরে না না দাদা, আমি এক্ষুনি তোমাকেই ডেকে নিয়ে আসতাম, ভালোই হয়েছে তুমি চলে এসেছো। শুধু আমি একা আসিনি রে, গ্রামের জোয়ান ছেলেদেরকেও সাথে করে নিয়ে এসেছি। হ্যাঁ, এখন আর কথা বাড়ানোর উপায় নেই, সবাই চলো, জল নদীতে যাওয়ার ব্যবস্থা করে বাঁধ মেরামতের কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো সবাই। কিরে শিবু, হাত লাগিয়ে কর, তাড়াতাড়ি জলের একটা ব্যবস্থা করতে হবে, না হলে সব ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাবে। হ্যাঁ দাদা, তুমি চিন্তা করো না, আমরা সবাই মিলে কাজ করছি, সব ঠিক হয়ে যাবে। সবাই হাত চালিয়ে কাজ করো, উঁচু গ্রামের জল এই নিচু গ্রামে এসে জমা হবার আগে যেন নদীতে চলে যায় সোজা। এই কাজ শেষ হলেই আমরা সবাই গিয়ে নদীর বাঁধটা মেরামত করব, না হলে জোয়ার এলে জলে ভেসে যাবে আমাদের ভাটের চর। ও তুমি চিন্তা করো না হারান দাদা, আমরা সবাই তাড়াতাড়ি এখানে কাজ সেরেই বাঁধের দিকে চলে যাব। আরে তোদের আর নদীর বাঁধ নিয়ে চিন্তা করতে হবে না, আর সেদিকেও যেতে হবে না তোদের। আরে মোড়ল মশাই যে, আপনি কখন এলেন? আর বাঁধের দিকে আমাদের কেন যেতে হবে না? আমি সেখানে আমার লোকেদের কাজে লাগিয়ে দিয়ে এসেছি, আর সারা গ্রামে খাবার এবং শীতের কাপড় পাঠিয়েছি। তোরা কোনো চিন্তা করিস না, আমি আছি তোদের সাথে। যাক, শেষমেশ আপনার হুঁশ ফিরল তাহলে বাবু। আমরা তো ভেবেছিলাম আপনি কোনো সাহায্যই করবেন না আমাদের। এসব বলে আমাকে আর লজ্জা দিস না তোরা, আমার দাম্ভিকতার ফল আমি পেয়ে গেছি। উঁচু গ্রামের জল এসে আমার ফসল সব নষ্ট হয়ে গিয়েছে। তোদের কথা না শুনে আমি কি ভুল করেছি সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। সেটা নিয়ে আর আফসোস করে লাভ নেই বাবু, সামনে যেন আর এমন কিছু না হয়, আমরা সবাই মিলে সেই ব্যবস্থা করতে চাই। হ্যাঁ হ্যাঁ, সেই ব্যবস্থা করব আমরা সবাই মিলে। সবাই এক হয়ে কাজ করব, আমাদের গ্রামকে রক্ষা করব। কথায় আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।